একটু পর দেখি মেয়েটা আসলো। মেয়েটাকে চিনতে পারছি, তার ল্যাপটপ আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার বলল, এই হলো আমার মেয়ে ইকা। ইকা আজকে থেকে তোকে রফিক দেখাশোনা করবে। কেন? আমি কি একা চলতে পারি না? আমাকে দেখাশোনা করার কি আছে? ইকা, তুই আমার এই পর্যন্ত 13 লক্ষ টাকার জিনিসপত্র ভেঙে ফেলতেছে শুধু রাগ করে। এখন বলেছ তোকে দেখাশোনা করার কি আছে? আজ থেকে রাফিদকে মেনে চলবে। যা, যা এখান থেকে। ইকা চলে গেল। আমি বললাম, কিন্তু স্যার, যদি ম্যাডাম কিছু বলে? ওসব তুমি চিন্তা করো না, তোমাকে যেই কাজ দিলাম সেটা তুমি মন দিয়ে করো। ওকে স্যার, আমার বেতনটা যদি বলতেন। ওভার টাইমের জন্য 20,000 টাকা, আর অফিসে কাজের জন্য 30,000 টাকা, মোট 50,000 টাকা। অনেক ধন্যবাদ স্যার। আর কোম্পানিতে কোয়ার্টার আছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আমার মেয়েকে একটু দেখে রেখো। স্যার, বিয়ে দিয়ে দিলেন তো পারেন। আমার আমার একটা মাত্র মেয়ে, সে এখন পড়ালেখা করে, পাশাপাশি আমাকে একটু টাইম দেয়। সেটা ভাবি দেখেনি, আমি তাকে জিজ্ঞেস করবো। ওকে স্যার। আমি রুমটা পেয়ে খুব খুশি হলাম। একা এক রুম, রুমের মধ্যে সকল কিছুর ব্যবস্থা আছে। এভাবে 15 দিন চলে গেল। ইকা মেয়েটার সাথে খুব ভালোই সম্পর্ক হয়েছে। যতই জেদি হোক, মনটা একদম ফ্রেশ। কোনো সময় আমাকে অবহেলা করেনি, আমার সাথে খুব রাগ দেখায়। কিছুদিনের মধ্যেই সব কিছুর সাথে মানিয়ে নিলাম। আমার মা বাবার মৃত্যুর কথা শুনে অনেক কেঁদেছে। আমি সেটা বুঝলাম না। আমাকে চিনে না, জানে না, এরপরও আমার কষ্টে সেও কেঁদেছে। কেন জানি ইকার জন্য ভিতরে দুর্বলতা কাজ করে। ইকা সারার বয়সী, মনিয়াপুর মতো সুন্দরী, ফেস কাটিংটা একটু ভিনদেশি মেয়েদের মতো। ইকাও কেন জানি আমাকে একটু বেশি কাছে পেতে চায়। সারাক্ষণ আমার সাথে ঘুরে, খায়, এটা সেটা কত কিছু। একদিন রাতে ঘুমাতে যাব, চট্টগ্রামে আসার 15 দিন পর দেখি রাত 10টার সময় সারা কল দিয়েছে। আমি ফোন ধরলাম। ওপার থেকে মনিয়াপুর কণ্ঠ ভেসে আসলো, কুত্তা, তোরে ওইখানে আমি ম্যানেজারের মেয়ের সাথে লুতুপুতু করার জন্য পাঠিয়েছি। হ্যাঁ, তোরে আমি পাঠাইছি মন দিয়ে কাজ করার জন্য। তুই সেখানে কি না ইকার সাথে প্রেম করস? হ্যাঁ, তোর চাকরি নট। এখনই তুই ক্যাম্পাস থেকে বেরিয়ে যা। ম্যাডাম কথাটা শোনেন। ম্যানেজার ওভারটাইম হিসেবে তার মেয়ের দেখাশোনা করার জন্য বলছে। তুইও কি লুচ্চা? তুই রাজি হয়ে গেলি? মা, মেয়ের দেখাশোনা করার জন্য তুই রাজি হয়ে গেলি? তোর তো চরিত্র ভালো না, টাকার নেশায় তুই অন্ধ হয়ে গেছোস। এখন আমি দেখব তুই কিভাবে টাকা ইনকাম করস। তোর চাকরি নট। প্লিজ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। যদি চাকরি বাঁচাতে চাস, সকালে ঘুম থেকে উঠে যেন তোকে দেখতে পাই। এই বলে ফোন কেটে দিল। আমি আবার ফোন করলাম, সারা ধরলো। সারা, আপনি বলেন, আমি আগামীকাল আসতেছি। এত রাতে কি করে আসবো? ম্যাডাম প্রচন্ড রেগে আছি, আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না, যা বলেছে তাই কর। আচ্ছা, আমি অফিসে ম্যাডামের সাথে দেখা করব। ম্যাডাম আগামীকাল অফিসে যাবে না, সকালে ম্যাডামের সাথে দেখা কর। ওকে। আমি রাতটা কাটিয়ে খুব সকালে বেরিয়ে পড়লাম। যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, অনেক কিছু নিতে পারলাম না। ইকার কাছ থেকেও বিদায় নিতে পারলাম না। সে নিশ্চয়ই ঘুম থেকে উঠে ফোন করবে। আমি বাস দিয়ে ঢাকায় আসলাম। আস্তে আস্তে রোদ উঠে গেছে। মনিয়াপুর সাথে দেখা করতে হবে, কিন্তু মনিয়াপুর বাড়ি তো চিনি না। আমি সারাকে কল দিলাম, সারা ফোন ধরছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আমি রুমে গেলাম। রাহাত এসে দরজা খুললো। রাহাত এত সকালে আমাকে দেখে অবাক। রাহাত আমাকে বলল, এত সকালে তুই? আরে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? পরে বলবো, এখন বেরোতে হবে। কোথায়? মনিয়াপুর সাথে দেখা করতে হবে, না হলে আমার চাকরি শেষ। দেখি সারা কল ব্যাক করলো। তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন, আমার এক্ষুনি দেখা করতে হবে। আমার টাকা পড়ছে না, দিতাম। এসব কি বলছেন? ম্যাডামের সাথে দেখা করতে হবে, নাহলে আমার চাকরি শেষ। দিতে পারি একটা শর্তে, তোর বন্ধু রাহাতের নাম্বার দে। আমি মোবাইলটা দূরে নিয়ে রাহাতকে বললাম, এটা সারা তোর সাথে কথা বলতে চাচ্ছে, শুধু হাই হ্যালো বল। আমি লাউড স্পিকার দিয়ে রাহাতকে মোবাইলটা দিলাম। রাহাত সালাম দিয়ে বলল, হাই, আমি রাহাত। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি? জি, ভালো। ধন্যবাদ আমাকে ওই দিন শার্টটা দেওয়ার জন্য। আপনার পছন্দ হচ্ছে? হুম। আমি রাহাতের হাত থেকে মোবাইল নিয়ে বললাম, তাড়াতাড়ি ম্যাডামের বাসায় ঠিকানা দেন। ওকে, দিচ্ছি।
আমি ফোন কেটে দিলাম। দেখি সারা আমাকে ঠিকানা টেক্সট করলো। এটা বলে দিল বাসার সামনে গিয়ে ফোন দিতে, না হলে দারোয়ান ঢুকতে দিবে না। ম্যাডাম কত তলায় কত নম্বর রুমে থাকে সেটা বলে দিল। আমি রাহাতের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাডামের বাসার সামনে গেলাম। দারোয়ানের সাথে সারার কথা বলালাম। দারোয়ান ঢুকতে দিল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা এত সুন্দর কল্পনার বাইরে। আমি দ্বিতীয় তলার বামের রুমটার সামনে গিয়ে দরজার কড়া নাড়লাম। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? ম্যাডাম, আমি রাফিদ। একটু পর দরজা খুললো, বলল ভিতরে আসতে। দেখি মনি আপু একটা হাতা কাটা গেঞ্জি আর লেহেঙ্গা পরে বসে আছে। মনি আপুর বুকের উড়ু দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। এটাই মনে হয় স্টাইল। আমি মনি আপুকে এমন অবস্থায় দেখবো কল্পনাও করিনি। আমি লজ্জায় মাথা নিচু করলাম। মনি আপু বলল, তোর চাকরি নট, এইখানে সাইন কর আর আমার চোখের সামনে থেকে যা, ভাগ। ম্যাডাম, আমি তো ঠিক টাইমেই আসলাম। তাতে আমার কিছু যায় আসে না। প্লিজ ম্যাডাম, আমার সাথে এরকম করবেন না। আমি আপনার সব কথা মেনে চলবো। রাখ তোর মিষ্টি মিষ্টি কথা, আর কোনো কথা বলবি না। ওকে ম্যাডাম। এমন সময় দেখি ইকা কল দিল। আমি ফোন কেটে দিলাম। একটু পর আবার কল দিল। আমি কাটতে যাব, মনি আপু বলল, কে? ইকা। ফোন ধর, দিয়ে লাউড স্পিকার দে। আমি ফোন ধরে লাউড স্পিকার দিলাম। ইকা বলল, কে রে, ফোন ধরিস না কেন? ব্যস্ত ছিলাম। ও, আজকে এখন একটু দেখা করতে পারবি? আজকে শপিংয়ে যাব। আসলে হয়েছে কি, ইকা, আমি তোমাদের ম্যাডাম মনি আপু। রাফিদকে সেখান থেকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসছি। চট্টগ্রাম শেয়ার যাবে না। ম্যাডাম, কেমন আছেন? ভালো। আর শোনো, রাফিদকে আর ফোন দিবা না। জি ম্যাডাম। মনি আপু ফোন কেটে দিল। বলল, এখনই নাম্বার ব্লক মার। জি ম্যাডাম। একটু পর কাজের মেয়ে এসে কফি দিয়ে গেল। মনি আপু কফি খাওয়া শুরু করলো। কাজের মেয়ে বলল, ম্যাডাম, আর একটা নিয়ে আসবো? না, ম্যাডাম, নাস্তা রেডি আছে। নাস্তা এখানে নিয়ে আয়। জি ম্যাডাম। কাজের মেয়ে চলে গেল। একটু পর কাজের মেয়ে এসে নাস্তা দিয়ে গেল। মনি আপু খেতে শুরু করলো। আমি মাথা নিচু করে বসে আছি। কি আজব মেয়ে রে বাবা, একা একা খাচ্ছে, একবার আমাকে জিজ্ঞাসাও করলো না। আমি বললাম, ম্যাডাম আমি যাই। না, বস। ওকে। মনি আপু একা একা খেলো, একটিবারও জিজ্ঞেস করলো না। এদিকে আমি সেই রাতে খেয়েছিলাম। এখন সকাল 10টা বাজে, একটু পানি পড়ে নাই পেটে, খিদায় পেট ঘুরতাছে। আমি বিরক্ত হয়ে বললাম, ম্যাডাম আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসি। না। প্লিজ ম্যাডাম, আমাকে আর একটা সুযোগ দেন। এবার যদি কোনো ভুল হয় আমি নিজেই চলে যাব। এখন যাই। তোর জন্য নাস্তা অর্ডার দিয়েছিলাম, খেয়ে যা। না আপু, আমি এখনো ফ্রেশ হইনি, আমি বাসায় যাব। ওকে, আগামীকাল অফিসে দেখা করিস। আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় চলে আসলাম। এসে আবার নতুন করে সব পরিষ্কার করলাম। অনেক জিনিসই চট্টগ্রামে রাইখা আসলাম। ইকা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে। যাই হোক, এখন আমাকে সামনে ফোকাস করতে হবে। টাকার বিনিময়ে আমি ইকার সাথে সময় কাটিয়েছি, নিজের ইচ্ছায় না। চট্টগ্রামে 15 দিনের টাকা মায়েরা গেল। অনেক জিনিসপত্র কিনতে হবে। বেশ কিছু ড্রেস সেখানে ফেলে এসেছিলাম। হাতেও তেমন টাকা পয়সা নেই। মনে হলো মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেগুলো খরচ করতে হবে। আবার ভাবলাম না, মায়ের টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করব। রাহাতের কাছে মনে হয় টাকা নেই। আবার খাবারের বিল দিতে হবে। কি করব মাথায় কোনো কাজ করছে না। কার কাছে টাকা চাইবো? ভাবলাম আবার চট্টগ্রাম যাব, গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবো। না, যদি মনি আপু জানে আমি আবার চট্টগ্রাম গেছি, তাহলে আমার আর রক্ষা নেই। এক কাজ করা যায়, মনিপুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাব। তারপর সারাদিনের রুমে বসে রইলাম। রাতে রাহাত আসলো। ড্রেস চেঞ্জ করতে করতে বলতে লাগলো, দোস্ত, মেসের খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। তাহলে কি খাবি? আমি চিন্তা করলাম রুমে গ্যাসের চুলা কিনে আনবো, নিজেরা যা রান্না করতে পারি তাই খাবো। কথাটা খারাপ না, এখানে তো অনেকগুলো টাকার কাজ। এই মাসটা মেসে খেয়ে আগামী মাসে এগুলো কিনে আনবো। তোর কাছে টাকা নাই? না, চট্টগ্রামে অনেক কিছু ফেলে এসেছি। মুনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে আবার চট্টগ্রাম যেতে হবে। যদি মুনিয়াপু অনুমতি না দেয়, তাহলে আমি মারা খাইছি।
কারণ এগুলো আবার নতুন করে কিনতে হবে, আর সে টাকা আমার কাছে নেই। দেখ কি করতে পারোস, কিন্তু আগামী মাসে কিন্তু শিওর গ্যাসের চুলা আনবো। আচ্ছা, সারার সাথে দেখা করবি? রাহাত মুচকি হাসি দিয়ে বলল, হরে, কবে? আগামীকাল রাতে। কিভাবে? তার জন্য তোকে একটু কষ্ট করতে হবে আর মার খেতে হবে। কার কাছে থেকে? সারার কাছ থেকে। তার কাছ থেকে মার খেতে আমার কোনো আপত্তি নেই। শোন, তোকে বলি আমার বুদ্ধিটা। রাতে মণিয়াপুকে বাসায় দিয়ে সারা তারপর নিজের বাড়ি যায়। সারার বাড়ি থেকে মণিয়াপুর বাসা আধা কিলোমিটার থেকে কম হবে, তাই সে রাতে এতটুকু রাস্তা হেঁটেই বাড়ি চলে যায়। তাই আগামীকাল তুই ছিনতাই করবি, ভাব ধরে সারার সামনে যাবি, তখন দেখবি সারা কি করে, তখন তুই তার সাথে যেটা মন চায় করিস। একা যে যাই হেঁটে সবার কি ভয় করে না? আমার তা মনে হয় না। আজকে একটু মারামারি প্র্যাকটিস কর। তাহলে আগামীকাল সারার সাথে দেখা হচ্ছে। হুম। আমি পরদিন অফিসে গেলাম, গিয়ে সারাকে খুঁজে বের করলাম। সারা দেখি তার অফিসে। আমি গিয়ে বললাম মনিয়াপুর সাথে দেখা করব। সারা বলল, ম্যাডাম আজ কারোর সাথেই কথা বলবেন না, ম্যাডামের সকল কাজ আজ আমি করতেছি। উনি এখন কোথায়, অফিসে নাকি বাড়িতে? কেন, উনি কারোর সাথে দেখা করবে না? আমার সাথে দেখা করবে। আপনি বলেন। তোর সমস্যা কি? তোর কি চাই আমাকে বল। আমি চাই মনিয়াপুর সাথে দেখা করতে। ধোক, যা তো তুই এখান থেকে। সারার মোবাইলে কে জানি কল দিল। সারা ফোন ধরে বলল, জি ম্যাডাম, ও চাচ্ছে আপনার সাথে দেখা করতে। ওকে ম্যাডাম। সারা ফোন রেখে আমাকে বলল, শোন, এখান থেকে সোজা লিফটের কাছে যাবি, গিয়ে এই কার্ডটা স্ক্যান করাবি, তারপর 9-এ চাপ দিবি, ওখানে ম্যাডাম আছে। ওকে। সারার দেওয়া কথা মতো সেখানে চলে গেলাম। এক সুসজ্জিত রুমে আমাকে নিয়ে আসলো। দেখি চারপাশ দিয়ে মনিটরিং করা, খুবই উন্নত মানের আসবাবপত্র, আর বাসার টেবিল, মাঝখানে সোফা, দেখি শোয়ার খাটও আছে, আরো কত কিছু বলে শেষ করা যাবে না। আশেপাশে তাকিয়ে দেখি ক্যামেরাও নেই। এক কোণা থেকে দেখি পানির আওয়াজ আসছে, সম্ভবত গোসল করছে মনিয়াপু। আমি গিয়ে সোফায় বসলাম, কিছুক্ষণ বসে রইলাম। বুঝতে পারছি না এটা মাটির উপরে নাকি নিচে, বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই পাচ্ছি না। একটু পর মনিয়াপু দেখি আসছে। আমি তাকিয়ে অবাক হয়ে যাই। মনিয়াপুর শরীরে শুধু একটা পাতলা কাপড়, ভিতরে ব্রা দেখা যাচ্ছে, চুলগুলো কাপড় দিয়ে খোপা দেওয়া। আমি নিচে তাকিয়ে বসে রইলাম। আমি বললাম, ম্যাডাম আমি পরে আসবো। না, বস। কি জন্য দরকার বল। আমার চট্টগ্রাম যাওয়া দরকার, সেখানে অনেক জিনিসপত্র ফেলে এসেছি, সেগুলো আনতে হবে। তোর সেখানে যাওয়া হবে না। কেন? এমনি। কিন্তু ম্যাডাম আমার সেগুলো লাগবে। না, তুই সেখানে যেতে পারবি না, গেলে একেবারেই চলে যা। এই বলে মনিয়াপু আমার পাশে এসে বসলো। আমি দূরে সরে গেলাম। মনিয়াপু আবার আমার পাশে এসে বসলো, বলল, দূরে চলে যাস কেন? ভয় পাস? হুম। আমাকে ভয় পাবার কি আছে? আমি বাঘ না ভালুক? হ্যাঁ, না, আপনাকে ভয় পাই। বল, আমাকে তোর কেমন লাগে? ভালো, খুব ভালো। আমার চোখের দিকে তাকা। আমি মনিয়াপুর চোখের দিকে তাকালাম, দেখি চোখে তার কামনার নেশা। আমি অবাক হয়ে যাই, মনিয়াপু করছেটা কি? সে আমার সাথে কি করতে যাচ্ছে? আমার মাথায় কোনো কাজ করছে না। ম্যাডাম আমাকে 5,000 টাকা দেন, এই মাস শেষ হলে দিয়ে দিব। 5,000 না, তোকে 5 লাখ দিব। শুধু আজকের দিনটা আমার সাথে কাটা। পাগল নাকি? দেখি মনিয়াপুর চোখ দুটো বুঝে আসছে। মনিয়াপু আমার শরীরে হাত দিল। মনি আরো কাছে আসতে লাগলো, এসে আমার 2 গাল ধরলো, ধরে তার নিজের ঠোঁটের কাছে নিতে লাগলো, বলতে লাগলো, তোরে দেখলেই আমার পা দুটো অবশ হয়ে যায়, তোরেই আমি চাই। মনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগাতে যাবে, আমি ধাক্কা দিয়ে বলতে লাগলাম, মনিয়াপু, মনিয়াপু। এমন সময় মনিয়াপু চোখ দুটো বড় বড় করে তাকালো। তখন আমার ঠোঁটের কাছ থেকে মনিয়াপুর গোলাপি ঠোঁট আর 1 ইঞ্চি দূরে। মনি আমাকে ছেড়ে দিল, এখন আমাকে স্বাধীনতা দিয়ে দিল। আমি মুখ সরিয়ে নিলাম। ম্যাডাম আপনি আমাকে ব্যবহার করছেন? আসলে আমার জানি কি হয়েছিল, আমার মাথা কাজ করছিল না, সরি। আপনি এত বড় কোম্পানি চালান, এখানে আপনার মাথা কাজ করে না, যত সব ফালতু কথা।
যদি এতই উত্তেজিত থাকেন তাহলে বিয়ে করেন না কেন? আর একটু হলেই তো সব শেষ ছিল। তুই থামবি? আমার সব খেয়ালই ছিল। তাহলে আপনি ইচ্ছা করেই করছেন কেন? তোরে পরীক্ষা করছি, তোর না বলে টাকা দরকার কত? লাগবে না টাকা, আমাকে এখান থেকে বের করেন। কিন্তু ওই সময়ে বলেছিলি। আপনি যেহেতু চট্টগ্রাম যাইতে দিচ্ছেন না, তাহলে তো আমার জিনিসপত্রগুলো কিনতে হবে, সেই জন্য আমার টাকা দরকার। এখন সে টাকা আপনি দিবেন। আমি তো দিতেই চাচ্ছি, এই নে। মনিয়াপু টাকা হাতে দিয়েও আবার নিয়ে গেল, বলল, আমিও আজকে শপিংয়ে যাব, চল দুজনে একসাথে যাই। আপনার সাথে আপনার অসম্মান হবে না? ধুর, রাগ তোর সম্মান। একটু আগে আমি আর আপনি যেটা করতে যাচ্ছিলাম, কেউ যদি সেটার ছবি তুলে রাখে। মনিয়াপু হাসি দিয়ে বলল, এইটা মাটির 9 তলা নিচে। এখানে আসার অনুমতি আছে শুধু 3 জনের, আমি, তুই আর সারা। এটার কথা আমি জানতাম না এই কিছুদিন আগে। আব্বা আমাকে এটার সম্পর্কে বলে এবং এটার ভিতরে আসার অনুমতি দেয়। এখন আব্বা এটার ভিতরে আসতে পারে না, আমি মাঝে মাঝে এখানে এসে থাকি। জায়গাটা খুব নীরব, খুব ভালো লাগে। তোর জন্য একটা কার্ড বানাবো, তুই ইচ্ছে হলেই এখানে আসতে পারবি। থাক, দরকার নেই, আমার এখানে আসার কোনো ইচ্ছা নেই। এখন এখান থেকে বের করেন। দাঁড়া, আমি রেডি হয়ে নেই। ওকে। মনিয়াপু আরো আধা ঘন্টা লাগিয়ে সাজলো। সাজানোর সব জিনিসপত্র এখানে আছে। বুঝলাম টাকা ওড়ানোর আর জায়গা পাই না। তারপর আমি আর মনিয়াপু উপরে আসি। মনিয়াপু বলল, এইটার কথা কাউকে বলবি না, বললে তুই বিপদে পড়বি। মানে হলো এইটার কথা কাউকে বলবি না, এটাই আমার আদেশ। আমরা এখন মনিয়াপুর অফিসে বসে আছি। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আপনার না বয়ফ্রেন্ড আছে? তাহলে আমার সাথে কেন? তোরে কে বলছে আমার বয়ফ্রেন্ড আছে? সারা। সারারে নিয়ে যে আমি কি করি, ওর মুখে কিছু আটকাই না। মিস্টার আজিমের সাথে আমার একটা ঝামেলা হবে। ওর সাথে চুক্তিতে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, কিন্তু উনি বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। উনি যেহেতু গুরুত্ব দিচ্ছে না, লসটা তারই হবে। এখন এটা ওনার বিষয়। ওনার সাথে 2-3 বার ডেটে গিয়েছিলাম, তখন সারাই আমার সাথে ছিল। ওর কাছে জিজ্ঞেস করলেই সব জানতে পারবি। তুই আমার কল লিস্ট চেক করে দেখতে পারিস। আমি অধিকাংশ মানুষের সাথে কথা বলি সারার মোবাইল দিয়ে। ও ভালো। আমি আর মনিয়াপুর শপিং মলে গেলাম। মনিয়াপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কারণ ছোটবেলা থেকে মনিয়াপুর সাথে কাটিয়েছি, তাই তাকে ভয় পাই না। যদিও একবার সমস্যা হয়েছিল, সেটা মানিয়ে নিলাম।